হিয়া ঘরে এসে দরজা বন্ধ করে দিল। প্রচন্ড গরম লাগছে তার। এখনই একটা গোসল দিতে হবে। হিয়া ব্যাগটা একপাশে রেখে সবেমাত্র জামার চেইনটা হালকা খুলতেই কেউ বলে উঠল, এই মেয়ে, কে তুমি? আমার ঘরে কি করছো? ভারী আওয়াজটা যে কোনো ছেলের সেটা বুঝতেই হিয়ার বুকটা কেঁপে উঠল। শক্ত করে জামার খোলা অংশ চেপে ধরে ঘুরে তাকাতেই সম্মিত হয়ে গেল সে। কোমরে তোয়ালে জড়ানো একজন কপাল ভাঁজ করে হিয়ার দিকে তাকিয়ে আছে। ছেলেটার গায়ে মুক্তোর মতন পানির বিন্দু চিকচিক করছে। ভেজা চুলগুলো কপালে এসে পড়েছে। হিয়া ভয়ে জড়সড় হয়ে জামার অংশটি আরো শক্ত করে চেপে ধরে পিছাতে লাগলো। ছেলেটি আরেকটু এগিয়ে এসে চেয়ারের হাত থেকে তোয়ালে নিয়ে মাথা মুছতে মুছতে শক্ত চোখে বলল, কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? কে তুমি? আর আমার রুমে এসেছো কেন? ছেলেটার কথাটার গাম্ভীর্যতায় হিয়ার অস্বস্তি হচ্ছে। সে কি ভুল করে অন্য কারো রুমে চলে এসেছে? তাকে তো বলা হয়েছে দোতলার ডান দিকের শেষের ঘরটা। হিয়া ঘাবড়ে গেল। একে তো কে না কে, তাও আবার ঘরে তোয়ালে পরে ঘুরে বেড়াচ্ছে। হিয়া পিঠের চেইনটা কোনোভাবে লাগাতে পারলেই দৌড় দিয়ে বের হয়ে যাবে, নইলে এভাবে বের হবে কি করে? যদি বদলোক হয়, তোয়ালে পরে ঘুরে বেড়ানো ছেলে আর কতই বা ভদ্র হবে। হিয়া চুপ করে থাকায় শুভ্র এবার রেগে গেল। কোথা থেকে একটা মেয়ে তার ঘরে এসে এভাবে দাঁড়িয়ে আছে? প্রশ্ন করা হচ্ছে, তারও জবাব নেই। এমনিতেই তার রুমে সে কাউকে আসার অনুমতি দেয় না। তারপরেও কালকে থেকে তার মেজাজও বিগড়ে আছে। এই মেয়ে কি কথা বলতে পারে না? শুভ্রের বিরক্ত লাগছে। সে ধমকের সাথে বলে উঠল, কি ব্যাপার? কথা বলছো না কেন? গেট আউট ফ্রম হিয়ার। শুভ্রর ধমকের সাথে হিয়ার বুক কেঁপে উঠল। লোকটা এভাবে হুঙ্কার দিচ্ছে কেন? সে কি চুরি করতে এসেছে নাকি? চেনটাও বজ্জাত, এই মুহূর্তেই খারাপ হতে হলো। হিয়া কি করবে বুঝতে পারছে না। অসহ্য লাগছে নিজেকে। না দেখেই রুমে চলে এসেছে সে। কোনো উপায় না পেয়ে চুল খুলে পিঠটা ঢেকে দিয়ে তাড়াহুড়োয় বের হতে গিয়ে দরজার সাথে বাড়ি খেলো। দরজাটা দেখি এই লোকটার মতন হুট করেই পেছনে চলে এলো। অসহ্য। হিয়া বের হয়ে আসতেই শুভ্র সজোরে দরজা লাগিয়ে দিল। সে শব্দে যেন পুরো বাড়ি কেঁপে উঠল। এই লোকটা এমন কেন? হিয়া বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলল। পরক্ষণেই মনে পড়ল রুমের ভিতরে তার ব্যাগটা সে ফেলে এসেছে। এবার উফ, নিজেকেই নিজে চড় মারতে ইচ্ছে করছে তার। আবার তোয়ালে ওয়ালার চেহারা দেখতে হবে। হিয়া কোনো উপায় না পেয়ে দরজায় টোকা দিল। খুব আস্তে করেই দিল। কোনো সারা শব্দ এলো না ভিতর থেকে। আরো একবার টোকা দিল। হিয়া এবার হাত কসলাতে শুরু করলো। লোকটা কি বয়রা নাকি? দরজায় নক করা হচ্ছে, শুনতে পাচ্ছে না? সে কি আবার নক করবে? যদি আবারও চেঁচায়? আর না ভেবেই হিয়া আবারও দরজায় টোকা দিতেই রাগী চোখে শুভ্র দরজা খুলল। পরনে এখনো তোয়ালে, মাথার চুলগুলো হালকা ভেজা। শুভ্র স্থির চোখে জিজ্ঞেস করলো, কি চাই তোমার? জ্বালাচ্ছ কেন আমাকে? শুভ্রের কথা শুনে হিয়ার ভ্রু কুঁচকে গেল। রাগও হচ্ছে প্রচুর, কিন্তু রাগটা সে চেপে গেল। এদিকে সেদিকে তাকিয়ে আঙুল দিয়ে ঘরের ভিতরে ইশারা করে নিচু গলায় বলল, আমার ব্যাগটা। হোয়াট? ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল শুভ্র। মেয়েটা কথাও বলতে পারে, বাহ! কিন্তু হিয়া এত নিচু স্বরে বলল যে শুভ্র কিছুই বুঝলো না। ভারী যন্ত্রণা করছে মেয়েটা। হিয়া একটা ঢোক গিলে বলল, আমার ব্যাগটা আপনার রুমে ফেলে এসেছি। হ্যাঁ, তাহলে সোজাসুজি বললেই পারো ব্যাগ লাগবে। আবার সময় নষ্ট করছো কেন? আমার সময়ের দাম আছে। বলেই শুভ্র ব্যাগ আনতে ভিতরে চলে গিয়ে দরজা লাগিয়ে দিল। এই বাড়িতে পা রাখার সঙ্গে থেকেই হিয়ার অস্বস্তি বাড়ছে। এটা তার শ্বশুর বাড়ি, আইনত সেটাই, যা তার অস্বস্তির মূল কারণ। সে হয়তো পৃথিবীর প্রথম মেয়ে যে কিনা কার সাথে তার বিয়ে হয়েছে সেটা বিয়ের দুদিন হবার পরও জানতে পারল না। মানুষটা দেখতে কেমন সেটাও জানে না। নিয়তির এক অদ্ভুত খেলার পুতুল এখন সে। নিয়তি তার সাথে যা খেলবে তাকে সেটাই মেনে নিতে হবে। 2 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে হিয়া তার বাবা মা ও ছোট ভাইকে হারিয়েছে। খুব সচ্ছল ফ্যামিলির মেয়ে হলেও মা বাবার মৃত্যুর পর তার জায়গা হয়েছিল ছোট মামার বাড়িতে। ছোট মামা খুব ভালো মানুষ হলেও মামির 2 চোখের বিষ ছিল হিয়া। মামা তাকে কলেজে ভর্তি করাতে চাইল। মামির অশান্তিতে মামা আর সাহস করল না। এসএসসিতে গোল্ডেন পাওয়া হিয়ার আর কলেজে পড়া হলো না। কত রাত সে যে না ঘুমিয়ে কাটিয়েছে সেটা শুধু সে জানে। মামির মুখে এমন সব কথা সে শুনেছে যেটা শোনার পর বহুবার সে কেঁদে বালিশ ভিজিয়েছে। তারপর হুট করে তার এমন বিয়ের ঘটনা যা এখনো তার কাছে পরিষ্কার নয়। কয়েকদিন আগে বাবার এক বন্ধু তার খোঁজ নিতে তার মামার বাড়িতে আসে।
লোকটাকে তার চেনা চেনা লাগলো। বাবার খুব কাছের বন্ধু ছিলেন রবিউল আঙ্কেল। ক্লাস 7-এ থাকতে হয়তো তার সাথে শেষ দেখা হয়েছিল। মামা চিনতে পেরে বেশ যত্ন আত্তি করলেন। হিয়ার ধারণা মামাই রবিউল আঙ্কেলকে বলেছে যে করেই হোক তাকে যেন এই বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়, কারণ ছোট মামা হিয়াকে প্রচুর স্নেহ করে। এর ফলস্বরূপ হয়তো মামির অমতেই এই বিয়ের আয়োজন। বিয়ের পর তার মামাতো বোন রূপা এসে বলেছিল তার বর নাকি খুব সুন্দর দেখতে, কিন্তু হিয়ার সেটা মনে হয় না। হবে হয়তো কোনো দাড়িওয়ালা বুড়ো বেটা, কিন্তু হিয়ার বিয়ে যে রবিউল আঙ্কেলের ছেলের সাথে হয়েছে সেটা সে বিয়ের পর জানতে পারে। ওনার ছেলেটাও কি বুড়ো হবে হয়তো, সেটা এখন ভেবেই বা কি হবে। হিয়া অনেকক্ষণ হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে। লোকটার দরজা খোলার নাম নেই। লোকটা ইচ্ছে করে তাকে দাঁড় করিয়ে রাখেনি তো, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এতক্ষণে রহিমা খালা চলে এলো। হিয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে ছুটে এলো, চিন্তিত গলায় বলল, আহারে, এইখানে দাঁড়াইয়া আসেন কেন? আপনারে তো কইলাম শেষের রুমটা আপনার, চুলায় ভাত বসানো আসছিল, এই জন্য দেরি হয়েছে আইতে। কিন্তু শেষের রুমটাই তো তালা দেওয়া। নির্বিকার ভঙ্গিতে বলল হিয়া। রহিমা খালা মাথায় হাত দিয়ে ফেললো। আহারে, আমি তো চাবি আনতেই ভুইলা গেছি, একটু কষ্ট করে খাড়ান। বলেই তিনি সিঁড়ি বেয়ে নিচে নামলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি চাবি হাতে উপরে উঠে রুমটা খুলে দিল হিয়াকে। তারপর বলল, এইটা এখন থেকে আপনার রুম। আচ্ছা আমি যাই, বড় সাহেব বলছে আপনার খাবারের ব্যবস্থা করতে। বলেই তিনি ছুটতে লাগলো। মহিলাটাকেই হয়তো এ বাড়ির সব কাজ করতে হয় ভেবেই হিয়ার মায়া লাগছে। রুমটার হিয়ার বেশ পছন্দ হয়েছে, কারণ সঙ্গে কি সুন্দর লম্বা একটা বারান্দা। এ ঘরটা কি লাইব্রেরি ছিল? বিশাল একটা বুক শেলফ, এক পাশে একটা বেড, তার পাশে সুন্দর একটা টেবিল। রুমটা ভালো, কিন্তু তার ব্যাগ। হিয়া রুম থেকে বাইরে এসে আবার তাকালো। দরজাটা এখনো বন্ধ। কি করবে এবার সে? এই রুমে তালা মারা ছিল, তাই সে ওই রুমে ঢুকেছিল। কে জানতো যে এমন বিপদ হবে? হিয়া দরজার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল। লোকটা তাকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে কে জানে। দরজায় আরেকটা টোকা দেওয়া দরকার। হিয়া এগিয়ে গিয়ে আরেকবার নক দেওয়ার আগেই হুট করেই দরজা খুলে লোকটা বের হয়ে এলো। পরনে এখন আর তার তোয়ালে নেই নেভি ব্লু শার্ট আর জিন্স, চোখে কালো ফ্রেমের চশমা আর হাতে একটা সাদা অ্যাপ্রন। চশমার কারণে চেহারায় যেন অন্যরকম সুন্দর লাগছে ছেলেটাকে। চশমা পরার পর কি সব ছেলেই এমন সুন্দর হয়ে ওঠে? এক মিনিট, সে এসব কি ভাবছে? ছি ছি ছি, এই লোকটা তাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে এখন সেজে গুজে বের হয়েছে। একটা মেয়ে যে বাহিরে দাঁড়িয়ে আছে সেটা সে একবারও ভাবলো না। হিয়া গম্ভীর গলায় প্রশ্ন করলো, আমার ব্যাগ? রাগ তো তার প্রচুর হচ্ছে, কিন্তু সেটা দমিয়ে রেখেছে সে। কে তুমি? দুহাত গুজে প্রশ্ন করলো শুভ্র। শুভ্রের এই ব্যবহার হিয়ার রীতিমতো অসহ্য লাগছে। মানছে সে ভুল করে, সে তার ঘরে এসেছিল, তাই বলে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে আবার প্রশ্ন করবে সে কে? হিয়া চাইছে না রাগ বা বিরক্তি প্রকাশ করতে, কারণ উনি হয়তো এই পরিবারেরই কেউ। কিন্তু এবার তার কপালে ভাঁজ পড়লো। কথা না বাড়িয়ে হিয়া আবার নিজের ব্যাগ চাইতেই শুভ্র স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল হিয়ার দিকে। হিয়া বিরক্তি নিয়ে মেজের দিকে তাকিয়ে আছে। আর কতক্ষণ? লোকটা চাইছেটা কি? শুভ্র কিছুক্ষণ পর নিজের রুম থেকে ব্যাগটা নিয়ে এসে সজোরে মেঝেতে ফেললো। হিয়া চমকে তাকালো। লোকটার এমন দুর্ব্যবহারের কারণ সে বুঝে উঠতে পারছে না। হিয়ার চোখে পানি চলে এলো। এই ব্যাগে তার বাবা মার ছবি ছিল। কথাটা মনে পড়তেই রাগে তার শরীর কাঁপতে লাগলো। লোকটার সাহস কত বড়! হিয়া প্রচন্ড রেগে বলল, মানছি ভুল করে আপনার রুমে গিয়েছিলাম, তাই বলে আপনি এমন দুর্ব্যবহার করবেন? ওই ব্যাগে আমার... বাকিটা বলে শেষ করার আগেই শুভ্র এগিয়ে এসে কড়া গলায় বলল, ভুল করে এসেছো নাকি ইচ্ছে করে? অবশ্য তোমার মতো মেয়েদের থেকে আর কি বা এক্সপেক্ট করা যায়? শুনে রাখো, এসব নোংরা ট্রিক্স আমার ওপর কাজ করবে না। শুভ্র আরো কিছু বলার আগেই রবিউল সাহেব প্রায় ধমকের সুরে বলে উঠল, শুভ্র, মুখ সামলে কথা বলো। তিনি হিয়ার খোঁজ নিতে উপরে আসায় শুভ্রের বলা সব শুনে ফেললেন। প্রচন্ড রেগে আছেন তিনি, কিন্তু শুভ্র সে ধমক গায়ে মাখল না। আমাকে বলে লাভ নেই, বিয়েটা আমি তোমার কথায় বাধ্য হয়ে করেছি। তার মানে এই না যে এই মেয়েকে আমি বউ হিসেবে মানব। আমার জীবনটা তোমার হাতের মোয়া নয়, আমি সেটাই করব যেটা আমার ইচ্ছে। তাই সব ট্রিক্স, এটা খেলা বন্ধ করে দিও। বলেই রাগী চোখে একবার হিয়ার দিকে তাকালো, তারপর বেরিয়ে গেল। হিয়া অবাক হয়ে শুভ্রের চলে যাওয়া দেখছে। এই লোকটার সাথে তার বিয়ে হয়েছে ভাবতেই সারা শরীর শিউরে উঠল তার। বাবা, আর
যাই বলো, এটা কিন্তু তুমি অন্যায় করেছো। তুমি কি একবার ভেবে দেখেছো শুভ্রের বিয়ের কথা শুনলে প্রভা কিভাবে রিয়েক্ট করবে? ছোটবেলা থেকে প্রভা আমাদের পরিবারের সাথে মিশে আছে, আর আজ অন্য একটা মেয়ের জন্য তুমি ওর এত বড় ক্ষতি করলে। রবিউল সাহেবের এই যে চেয়ারের সামনে বসে আছে মোহনা। মোহনা রবিউল সাহেবের বড় মেয়ে। রবিউল সাহেবের মাথা গরম থাকলে একমাত্র মেয়ের কথাই সে শুনেন। রবিউল সাহেব চোখ বন্ধ করেছিলেন মোহনার কথায়। এবার তিনি চোখ খুলে তাকালেন। কতক্ষণ স্থির দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে থেকে বললেন, তোর ভাইকে আমি জোর করে বিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু সে তো বিয়ের পর কাউকে না জানিয়ে ফিরেও এসেছে। আমার মান সম্মানের কথা একবারও ভেবেছে? তাকে তো আমি সংসার করার জন্য জোর করিনি। হিয়ার বাবা আমার খুব কাছের কিছু মানুষের মধ্যে একজন ছিলেন। তোদের কোনো দিন বলিনি, কিন্তু আজ শোন, ওই লোকটা যদি সেদিন নিজের সঞ্চয়পত্র না ভেঙে আমার অপারেশন করাতো, আজ হয়তো আমি হুইল চেয়ারে বসে থাকতাম। বাবার মুখে এমন কথা শুনে মোহনা চমকে তাকালো। রবিউল সাহেব একটু দম নিয়ে বললেন, তখন আমি নতুন এই শহরে চাকরির খোঁজে এসেছিলাম। আমি থাকতাম রফিক মানে হিয়ার বাবার বাসায়। তখন রফিকের ছোট্ট একটা ব্যবসা। রফিকের মা, ভাবি, রফিক আর আমি। তখন আমি ছোট্ট একটা কারখানায় কাজ করতাম। একদিন বাড়ি ফেরার সময় একটা দুর্ঘটনায় আমার পা প্রায় অচল হয়ে যাবার উপায় হয়। সে লোকটা তখন নিজের কথা না ভেবে আমার জীবনটা অচল হওয়া থেকে বাঁচায়। বলেই কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে আবার বললেন, বিয়ের 11 বছর পর রফিকের ঘর আলো করে এসেছিল হিয়া। খুব আদরের ছিল হিয়া। এই মেয়েকে মাথায় তুলে রাখতো সে। আজ সে নেই বলে তার মেয়ে মামির অত্যাচারে বড় হবে। লোকটা অনেক ঋণ রেখে গেছে আমার কাছে। আমি যে মরেও শান্তি পেতাম না রে। বলতে বলতে রবিউল সাহেবের চোখ ভিজে এলো। তিনি চোখ বন্ধ করে এই যে চেয়ারের হ্যান্ডেলে হাত রেখে চোখ চেপে ধরলেন। মেয়ের সামনে তিনি চোখের জল ফেলতে চান না। মোহনা এসেছিল বাবাকে কথা শোনাবে বলে, কিন্তু এসব শুনে সে নিজেও থমকে গেল। তার বাবা যে কাজটা করেছে সেটা সে অন্যায় কিছু করেনি, গভীর ভালোবাসার বশে করেছে। কিন্তু এতে যে 3টা জীবন নষ্ট হবে, শুভ্র যদি কোনো দিনই মেনে না নেয় হিয়াকে। মোহনা বাবার হাতটা শক্ত করে ধরে বলল, কিন্তু বাবা, এতে যে ওরা কেউই সুখী হবে না। বিয়েটা না করালে হিয়ার মামি ঝামেলা করতো। আমার কাছে আর কোনো উপায় ছিলেন না। আমি তো বলেছি হিয়ার বয়স 19 হলেই শুভ্রর সাথে ওর ডিভোর্স করিয়ে দিব। এক রুমে তো থাকতে বলিনি। তোমার ভাইয়ের ইচ্ছা মতোই তো সব হচ্ছে। একটা কাগজে সই করে বিয়ে হয়েছে, আরেকটা কাগজে সই করলেই ডিভোর্স হয়ে যাবে। চিন্তার কি আছে? হ্যাঁ, মেয়েটাকে সারা জীবন নিজের কাছে আগলে রাখবো ভেবেছিলাম। তা তো আর হবে না। থাক, তাও তোমার ভাই সুখী হোক। শেষের কথাটা যে তার বাবা একরাশ অভিমান নিয়েই বলেছে সেটা মোহনার বুঝতে বাকি রইল না। শুভ্রের সকালের আচরণে তার বাবা সত্যিই ব্যথিত। এমনিতেই বিয়ের পরপরই সে ঢাকায় রওনা দেয়, এতেও অভিমান জমে আছে তার বাবার মনে। তবে এতে তার বাবারও ভুল হয়েছে। শুভ্রকে না জানিয়ে নিয়ে গিয়ে হুট করে জোর জবরদস্তি করাও উচিত হয়নি। যা করার সেটা তো তুমি করেই ফেলেছো। এখন চিন্তা করে ব্লাড প্রেশার বাড়িয়ে দয়া করে আমাকে আর জ্বালিও না। মায়ের কণ্ঠে মোহনা দরজার দিকে তাকালো। রান্নাঘরে মা তো প্রচণ্ড রেগে আছে মনে হচ্ছিল। হঠাৎ এমন শান্ত হয়ে গেল কেন? তাহলে কি সবটা জেনে মায়েরও রাগ কমেছে? সাহারা খাতুন তোয়ালে হাতে ঘরে ঢুকতে ঢুকতে আরও বললেন, বিয়েটা কি খেলা মনে হয় তোমার? একবার সই করে বিয়ে, আবার সই করে ডিভোর্স। আমি পরিষ্কার করে বলছি, আমার ছেলে খুশি না থাকলে ওদের ডিভোর্সের জন্য আমি তোমার কাছেও অনুমতি নিব না। কড়া গলায় বলেই তোয়ালে এগিয়ে দিলেন রবিউল সাহেবের দিকে। রবিউল সাহেব স্ত্রীর দৃষ্টিতে কিছুক্ষণ নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থেকে তোয়ালে হাতে ফ্রেশ হতে গেলেন। মোহনা কখনো বাবা মাকে ঝগড়া কিংবা চিৎকার চেঁচামেচি করতে দেখেনি। এদের রাগটা এরা কিভাবে জানি সামলে নিয়ে সবটা স্বাভাবিক করে রাখে। বাবা চেঁচামেচি করতে চাইলেও মা এতে বাবাকে উৎসাহমূলক কোনো সঙ্গ দেন না। হিয়া গোসল সেরে বেরিয়ে এলো মাথায় তোয়ালে পেঁচিয়ে। এখন তার অস্বস্তি কিছুটা কমলেও ভয় লাগছে কেন জানি। নিচে শাশুড়ির মুখটাও বেশ ভার হয়েছিল। এর চেয়েও তো মামি বেশি ভালো ছিল। আর যাই হোক, চিল্লাচিল্লি করে সব রাগ ঝেড়ে ফেলতো। এরা কি সব রাগ ফিক্সড ডিপোজিট করে রাখে? দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, কেন জানি খুব ঘুম পাচ্ছে হিয়ার। মাথা থেকে তোয়ালেটা খুলতেই মোহনা রুমে এসে বলল,
অনুমতি না নিয়েই ভেতরে চলে এলাম, কিছু মনে করনি তো? মোহনার এমন কথায় হিয়া অপ্রস্তুত হয়ে নাসূচক মাথা নাড়ল। এ বাড়ি তো তার নয়, তাই এই রুমে আসার জন্য তার অনুমতির প্রয়োজন পড়ে না। মোহনা ভিতরে এসে দেখল টেবিলে এখনো নাস্তার প্লেট ঢাকা পড়ে আছে। সঙ্গে সঙ্গে মোহনা ভুরু কুঁচকে বলল, কি ব্যাপার, তুমি এখনো নাস্তা করনি? মোহনার প্রশ্নে হিয়া খাবারের প্লেটের দিকে তাকালো। নাস্তা না করেই সে গোসলে গিয়েছে, আর হিয়ার গোসলে অনেক সময় লাগে। হিয়া নিচু গলায় বলল, ভুলে গিয়েছিলাম, আর গোসল সারতেও দেরি হয়ে গেছে। জলদি নাস্তা করো, বাবা শুনলে রাগ করবে কিন্তু। একটু রাগ দেখিয়ে বলল মোহনা, আবার পরক্ষণেই হিয়ার মাথায় হাত রেখে বলল, এত ভয় পেও না, আমাকে আর বাবাকে তো একদমই না। বাবা আর আমি এরকম, খালি ভাই আর মা একটু সাধু সন্ন্যাসী টাইপ, মানে গম্ভীর মুখে কথা বলে আর কি। দেখবে ভালো কথা বলার সময়ও ওদের কপালে ভাঁজ পড়ে। মোহনার কথায় হিয়া হেসে ফেলল। মুহূর্তেই কেন জানি খুব আপন হয়ে গেল মোহনাকে। যার দিকে তাকিয়ে হিয়া স্থির নিঃশ্বাস ফেলতে পারে, ভাবতেই অবাক লাগছে। তোয়ালেওয়ালাটা নাকি এর ভাই। মোহনা যেতে যেতে বলল, আসলে সুন্দর লাগে, হাসবে সব সময়। আর আমি আবার আসবো, এসে যেন দেখি খাবার শেষ করেছো। মোহনাকে হিয়ার ছোট মামার মতো লাগলো। ছোট মামাও এমন আদর করে কথা বলেন। সারাদিন কোথায় ছিলি? ভার্সিটিতেও নাকি যাসনি? সাহারা খাতুনের এমন প্রশ্নে হিয়ার সামনে তাকালো। তাকাতেই বুঝতে অসুবিধা হলো না যে কাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করা হয়েছে। সামনে তাকাতেই শুভ্রের চোখে চোখ পড়তেই হিয়া চোখ নামিয়ে ফেলল। কিছু না, এমনি। জবাবে বলল শুভ্র। মোহনা কিছু বলার আগেই শুভ্র সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে গেল। রবিউল সাহেব হিয়ার 2 চেয়ার পরে ঠিক মাঝের চেয়ারে বসে চুপ করে আছেন। ডাইনিং টেবিলের পরিবেশ হঠাৎ কিছুটা থমথমে হয়ে গেল। শুভ্র নিজের ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু দরজার সামনে এসে একটু চমকালো। প্রভা ভীত চেহারায় দাঁড়িয়ে আছে। এত রাতে প্রভা কি করছে? শুভ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুই আমার ঘরের সামনে পায়চারি করছিস কেন? শুভ্রের আওয়াজে অশ্রু চোখে প্রভা তাকালো। নিজেকে সামলাতে না পেরে ছুটে এসে শুভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শুভ্র স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। প্রভার এমন অদ্ভুত আচরণের কারণ শুভ্রের জানা নেই। মেয়েটা এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেই বা কেন? কি হলো, কাঁদছিস কেন এভাবে? চিন্তিত হয়ে প্রশ্ন করলো শুভ্র। এমনভাবে প্রভাকে সে আর কোনোদিনও কাঁদতে দেখেনি। শোন, কাঁদতে এত ইচ্ছে করলে পর্দা জড়িয়ে ধরে কান্না কর, আমার শার্টটা ভিজিয়ে দিস না। তাও প্রভার কান্না থামছে না। শুভ্রের কাছে কান্না জিনিসটা খুবই অপছন্দের। বুঝলাম না, বিয়ে হয়েছে আমার, কান্না করার কথা আমার, তুই কেঁদে ভাসাচ্ছিস কেন? ব্রুকুসকে প্রশ্ন করলো শুভ্র। হিয়া সবে উপরে উঠে নিজের রুমের দিকে যাবে, এমন সময় শুভ্র আর প্রভাকে এত ঘনিষ্ঠ দেখে একটু থমকে দাঁড়ালো। তার এখন নিজের রুমের দিকে যাওয়া ঠিক হবে না। পরে এই লোকটা আবার বলবে সে ইচ্ছে করে ওদের মাঝে আসতে চাইছে। এমনিতেই কম কথা শোনায়নি তোয়ালেওয়ালাটা, কিন্তু কি করবে সে? এইখানে দাঁড়িয়ে থাকাও ভালো দেখাবে না। এইদিকে ওইদিকে তাকাতেই ছাদের সিঁড়ির দিকে চোখ গেল হিয়ার। আপাতত ছাদে উঠে বসে থাকলেই হয়, পরে নেমে আসা যাবে। শুভ্র প্রভার বাহু ধরে বুক থেকে সরালো, তারপর ধমকের সুরে বলল, কাঁদছিস কেন এভাবে? শুভ্রের এমন ধমকে প্রভা চোখ বড় বড় করে তাকালো, তারপর চোখের জল মুছে রেগে গিয়ে বলল, তুই বিয়ে করছিস কেন? একবারও কি তোর আমার কথা মনে পড়েনি? এত স্বার্থপর কেন তুই? কি যে বলিস তুই মাঝে মধ্যে, নিজেও জানিস না। আর এই বিয়ে আমি ইচ্ছে করে করিনি, আর তুই নিশ্চয়ই বিয়ের দাওয়াতের জন্য কেঁদে ভাসাচ্ছিস না? বলেই শুভ্র নিজের রুমের ভিতরে চলে গেল। প্রভা হা হয়ে তাকিয়ে রইল। এই ছেলেটা কি কোনোদিনও বুঝবে না তার ভালোবাসা, নাকি বুঝেও না বোঝার ভান করে? শুভ্রের মা প্রভাকে সবটা বুঝিয়ে বললেও প্রভা ভীষণ ভয়ে আছে। শুভ্র যদি ওই মেয়ের প্রেমে পড়ে যায়। প্রভার মনের অস্থিরতা কিছুতেই দূর হচ্ছে না। প্রভা শুভ্রের রুমের ভিতরে যাওয়ার আগেই থমকে দাঁড়ালো, তারপর মুখ বাঁকিয়ে বলল, আসবো তোর রুমে, নইলে তো আবার চেঁচিয়ে উঠবি। হ্যাঁ আয়, কিন্তু কান্নাকাটি করা আরো বাকি থাকলে সেটা শেষ করে আয়। বলতে বলতে শুভ্র এসির রিমোট হাতে নিয়ে এসি অন করে দিল। তারপর শার্টের হাতা ভাঁজ করে কোনোই পর্যন্ত তুলতে ব্যস্ত সে। প্রভা দরজায় হেলান দিয়ে অপলকে কিছুক্ষণ তাকিয়ে রইল শুভ্রের দিকে। শার্টের বুকের কাছে প্রথম বোতামটা খোলা থাকায় শুভ্রকে সুন্দর লাগছে অনেক। আচ্ছা, সে যেভাবে শুভ্রকে দেখে থমকে যায়, ওই মেয়েটাও কি
ভাবতেই বুকের ভিতর ধুক ধুক করে উঠল। পরক্ষণেই মুখটা কালো হয়ে গেল প্রভার। বেরিয়ে এলো সে। শুভ্র প্রভার এমন অদ্ভুত ব্যবহারের মাঝে মাঝে কোনো কারণ পায় না। হঠাৎ এমন স্ট্রেঞ্জ বিহেভ করছে কেন কে জানে। প্রভা সিঁড়ি বেয়ে নিচে নামলো। যতক্ষণ না সে ওই মেয়েকে দেখছে তার শান্তি হবে না। শুভ্রের পাশের ঘরটা সে দেখেছে মেয়েটি নেই। রহিমা খালাকে জিজ্ঞেস করে আবার উপরে এলো প্রভা। এতক্ষণে হিয়া ছাদ থেকে সবেমাত্র নামলো। প্রভাকে সামনে দেখেই সে থতমত খেয়ে গেল। কি বলবে বুঝে না ওঠায় পাশ কাটিয়ে চলে যেতেই প্রভা সামনে এসে দাঁড়ালো। প্রভা ভনিতা না করে সোজাসুজি জিজ্ঞেস করলো, তুমি কি হিয়া? হিয়া প্রভার দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। প্রভার চোখ লাল হয়ে আছে। মেয়েটা অনেক কেঁদেছে হয়তো। এই কান্নার কারণ হিয়ার বোঝার বাকি রইল না। এতটা বোকাও সে নয়। প্রভা কিছু বলতে গিয়েও থেমে গেল। প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। চলে যেতে নিয়েও থেমে গিয়ে বলল, শোনো, শুভ্রকে আমি ভালোবাসি। তুমি চাইলে ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, তাই ওর কাছে যাওয়ার একদম চেষ্টা করবে না। কড়া গলায় বলে প্রভা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর এক মুহূর্ত দেরি না করে চলে গেল। অস্থিরতায় সে কি বলে ফেলেছে নিজেও জানে না। মেয়েটার উপরে সে উঁচু গলায় কথা বলেছে সেটা বাড়ি থেকে বের হয়েই বুঝতে পারল প্রভা। হিয়া অপলক তাকিয়ে রইল। খুব খারাপ লাগছে তার, কারণ সবাই অকারণেই তাকে ভুল বুঝছে। সে কোনো নোংরা ট্রিক্স খেলতেও আসেনি কিংবা কারো প্রিয় কাউকে কেড়ে নিতে। মেয়েটাকে বলতে পারলে ভালো হতো যে সে কোনোদিন শুভ্রকে কেড়ে নেবে না, কোনোদিন না। হয়তো কথাটা শুনলে মেয়েটা শান্তি পেত, কিন্তু সে সুযোগটা মেয়েটাই দিল না। হিয়া আনমনে নিজের রুমের দিকে যাচ্ছিল। নিজের রুমে পা ফেলার আগেই আবার সেই আওয়াজ কানে এলো হিয়ার। এই মেয়ে, দাঁড়াও। শুভ্রের হঠাৎ এমন ডাকে ভয়ে আটকে উঠল হিয়া। আর একটু হলেই আত্মাটা বেরিয়ে আসছিল। হিয়া পরক্ষণেই চোখ বড় বড় করে রুমটা দেখে নিল। ভুল করে এই ছেলের রুমে পা ফেলেনি তো? না না না, ওনার রুম না। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে তখনই মনে হলো সে তো ঠিক রুমেই এসেছে। তাহলে লোকটা ডাকছে কেন তাকে? আবার কি অঘটন ঘটিয়েছে সে?